ইতিহাস সত্যানুসন্ধান ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আমন্ত্রণ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিওটা দেখার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ভাবছো যে বাড়িতে বসে ইতিহাস নিয়ে শিখবো বা জানবো, তাদেরকে একটাই আমি কথা বলবো যে এই চ্যানেলটার সান্নিধ্যে থাকো, তোমরা ইতিহাস নিয়ে অনেক কিছু জিনিস জানতে পারবে। এবং যে সমস্ত বন্ধুরা তোমরা ভাবছো যে দেখে উপকৃত হচ্ছে, তারা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা যে আরো অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করো এবং ইতিহাস নিয়ে তুমি শিখতে পারবে এবং অপরকেও জানাতে সাহায্য করবে। সেটাই কিনা হচ্ছে তোমাদের সকলের জন্য ভালো হবে। দেখো, যে আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে আগের কিছু ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ নথি তথ্য দিয়েছি। তো আজকে ভিডিওটা আরো সুন্দর হতে চাইছে বা চলেছে। তোমরা এই বিপ্লব থেকে ফরাসি বিপ্লব সম্পর্কিত যে নাইনের যে সিলেবাসের প্রথম অধ্যায় রয়েছে, এই সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ নথি জানতে পারবে, তথ্য জানতে পারবে এবং তোমরা অনেক উপকৃত হবে। তো সেই জন্য আমি বলছি সকল ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটাতে দেখছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা অন্য বন্ধুদেরকেও শেয়ার করতে থাকো এবং তাদেরকেও জানাতে চেষ্টা করো। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে দেখো, আজকে ফরাসি বিপ্লব সম্পর্কে কিছু নতুনত্ব শর্ট প্রশ্ন। তোমরা সাধারণত টেক্সট বই পড়েছো এবং বিভিন্ন তো বই রয়েছে, অনেকে অনেক বই হচ্ছে ফলো করো বা তোমরা এই ফরাসি বিপ্লব সম্পর্কে অনেক কিছু জিনিস জানো। তো আমিও চেষ্টা করেছি যে নতুনত্ব তোমাদেরকে কিছু জানাবো এবং তোমরা সেটা হচ্ছে জানতে চাইবে এবং সেইটা হচ্ছে তোমরা জেনে অনেক কিছু উপকৃত হবে। তো একটাই কথা বলার, যে বোর্ডে সামান্য জায়গা রয়েছে, তো লেখাগুলো খুব ছোট ছোট। তোমরা চাইলে হেডফোনের সাহায্যে আমার ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে কি হবে, সেটা হচ্ছে তোমরা শুনতে পাবে, ভালো ক্লিয়ার সাউন্ড আসবে এবং হচ্ছে তোমরা যাতে ভুল হবে না সেই চেষ্টাটা করার চেষ্টা করো। এবং আমি প্রত্যেকটা সব প্রশ্ন আলোচনা করে দিচ্ছি এবং তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি, প্রত্যেকেই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এই ফরাসি বিপ্লব সম্পর্কে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে। ঠিক আছে? দেখো, আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে ইউরোপের প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ হিসাবে পরিগণিত 1789 থেকে 1848। দেখো, আমরা কি জানি যে ইউরোপের বিপ্লব বলা হচ্ছে এখানে। দেখো, ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল? তোমরা সবাই জানো ফ্রান্সে, ফ্রান্স মানে ইউরোপ। কিন্তু ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ হিসাবে 1789 থেকে 1848 খ্রিস্টাব্দ, এই সময়টাকে আমরা ধরে নিই। টিউডর বিপ্লব ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির আমলে। রুশ বিপ্লবের জনক বলা হয় লেনিনকে। আমরা ফ্রান্সের ফরাসি বিপ্লবের যদি জনক কাকে বলা হয়, যদি এই ধরনের যদি কোশ্চেন, তোমরা অনেকেই সবাই জানো। ঠিক আছে? তো রুশ বিপ্লবের জনক এখানে বলা হয় লেনিনকে। চৈনিক বিপ্লবের উপকার ছিলেন মাও জেদং। 1789 থেকে 1795 সাল পর্যন্ত সময়সীমাকে ফরাসি বিপ্লবের যুগ বলা হয়। আমরা ফরাসি বিপ্লব হিসাবে সাধারণত 1789 খ্রিস্টাব্দটাকে জানি, যে সেই সময়টাতে ফরাসি বিপ্লব হয়েছিল। কিন্তু যদি বলা হয় ফরাসি বিপ্লবের যুগ কোন সময়টাকে বলা হয়, সেটা হচ্ছে 1789 থেকে 1795, এই সময়টাকে আমরা ধরে নেব। ইউরোপের প্রায় সর্বত্র দেশেই বংশানুক্রমিক রাজতন্ত্র প্রচলিত ছিল। কেবলমাত্র ব্যতিক্রম ছিল পোল্যান্ড, সেখানে প্রচলিত ছিল নির্বাচিত রাজতন্ত্র। তাহলে আমরা কি জানছি, যে বংশানুক্রমিক রাজতন্ত্র। বংশানুক্রমিক রাজতন্ত্রটা কিরকম? যেমন আমরা জেনেছি ফ্রান্সে কি বুর্ব রাজবংশ শাসন কার্য পরিচালনা করেছিলেন। তা বুর্ব রাজবংশের শাসন কার্য পরিচালনা করতেন বংশানুক্রমিক, অর্থাৎ যে যে রাজা হচ্ছে তার ছেলে আবার সিংহাসনে বসবে। তো রাজার মৃত্যুর পর বা রাজা যদি নিজ স্বেচ্ছায় পদত্যাগ করেন বা তার বার্ধক্য জীবন যদি চলে আসে, সে যদি স্বেচ্ছায় যদি চায় যে তার কোনো পুত্রকে সিংহাসনে বসাবে, তাহলে সেইটাকে বলা হচ্ছে বংশানুক্রমিক। তবে তার নিজের বংশ হবে, তবে কিনা সে সিংহাসনে বসবে। কিন্তু অন্য থেকে
যা তো সেরকম কিন্তু কিছুটা নয়। কিন্তু এইরকম ব্যতিক্রম ছিল পোল্যান্ড। পোল্যান্ড হচ্ছে, তোমরা নামটা অবশ্যই শুনেছো, জানো। পোল্যান্ড, সেখানে প্রচলিত ছিল নির্বাচিত রাজতন্ত্র, মানে নির্বাচিত রাজতন্ত্র, কিন্তু এখানে গণতন্ত্র বলা হচ্ছে না। নির্বাচিত রাজতন্ত্র অর্থাৎ রাজারা থাকবে ঠিক কোথায়, কিন্তু তাকে জনগণের দ্বারা নির্বাচিত করা হবে, নির্বাচন করা হবে। সে কি সে যাকে নির্বাচন করবেন জনগণেরা, তারা কি করবে, সিংহাসনে অধিষ্ঠিত হবে। দেখো তারপরের প্রশ্ন, রাষ্ট্র কি, আমি রাষ্ট্র চতুর্দশ লুই বলতেন। দেখো আমরা কি জানি যে ফরাসি বিপ্লবের যে সংগঠিত হয়েছিল, কিন্তু তার জন্য অনেক কিছু কারণ ছিল। কিন্তু এই ধরনের কথা, রাষ্ট্র কি, আমি রাষ্ট্র চতুর্দশ লুই, কারণ তারা চতুর্দশ লুইয়ের সময় তিনি ধারণাই করে নিয়েছিলেন আমি যেটা মনে করব সেটাই আইন। তিনি নিজ স্বেচ্ছায় যে কোনো আইন গ্রহণ করতেন, যে কোনো চেষ্টায় হচ্ছে তিনি আইনটাকে রদ করে দিতে পারতেন। সেইটাই বলেছে যে রাষ্ট্র কি, আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই বলেছেন, ইন মাই পার্সন অ্যালোন রিসাইড সাভারিজান পাওয়ার। আবার বলছি বাক্যটা, ইন মাই পার্সন অ্যালোন রিসাইডস সাভারিজান পাওয়ার, অর্থাৎ আমার ব্যক্তিত্বই একমাত্র সার্বভৌম ক্ষমতা বিরাজমান। আবার বলছি, আমার ব্যক্তিত্বই একমাত্র সার্বভৌম ক্ষমতা বিরাজমান। এছাড়াও রাজাই সকল শক্তির মূল উৎস। এই ধরনের বাক্যটা করলেও কোনো রকম ভুল হবে না। পরের প্রশ্ন, পঞ্চদশ লুই ছিলেন আইন প্রণেতা, বিচার বিভাগের প্রধান। তিনি নিম্নস্থ আদালতের বিচারের রায় তিনি ইচ্ছে করলেই বাতিল করতে পারতেন। সেনাবাহিনী ছিল তারই সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। রাষ্ট্র প্রশাসনে এমনকি চার্চের উপরেও তার নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। মন্ত্রীদের তিনি নিয়োগ করতেন, ইচ্ছা করলে তাদের পদচ্যুত করতে পারতেন। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা চতুর্দশ লুইয়ের সময় কি শুনলাম, যে আমি রাষ্ট্র, তিনি কথাটা বলেছেন। কিন্তু পঞ্চদশ লুইয়ের সময় তিনি এতটা হিংস্র হয়ে গিয়েছিলেন যে তিনি বলতেন তিনি কি কি পদক্ষেপগুলো গ্রহণ করছেন। তিনি ছিলেন আইন প্রণেতা, অর্থাৎ আইন তিনি নিজে তৈরি করতেন। দেখো এই কথাটার মধ্যে অনেক ধরনের মিনিং হয়। আইন প্রণেতা বলতে কি, মানে তিনি আইনটা তৈরি করছেন। তার মানে কি, যদি কেউ খারাপ কাজ করে, সেটা যদি তার কাছের লোক হয় বা ব্যক্তি হয়ে থাকে, তাহলে সে যে কোনো আইন প্রয়োগ করে সেই ব্যক্তিকে তিনি মুক্ত করে দিতে পারতেন। এবং যদি কোনো নির্দোষ ব্যক্তি, তিনি দোষ নাও করে থাকেন, তাকে কিন্তু দোষারোপ হিসেবে সাজিয়ে দিতে পারতেন। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা। তাহলে কি, পঞ্চদশ লুই ছিলেন আইন প্রণেতা, বিচার বিভাগের প্রধান। বিচার বিভাগের প্রধান অর্থাৎ নিজেরাই বুঝতে পারছো যে তিনি বিচারক পদে, মানে রাজসভার কার্য যেখানে গ্রহণ করা হতো, সেখানে তিনি বিচার বিভাগের কার্যটাও কি করতেন, শুনতেন মন দিয়ে, এবং বিচারক হিসাবে তিনি সাজা প্রদান করতেন। এবং তিনি ইচ্ছা করলে কোনো রায় বাতিল করতে পারতেন। পরের যাবো, দেখো সেই কোর্টগুলোর নামগুলো বলবো, বুঝতে পারবে তাহলে। এবং সেনাবাহিনী ছিল তারই সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। রাষ্ট্র প্রশাসনে এমনকি চার্চের উপরেও তার নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। চার্চ তোমরা জানো, খ্রিস্টান ধর্ম, সেখানে চার্চ আমাদের যেমন হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ, ঠিক সেই রকম খ্রিস্টানদের চার্চ। সেখানেও আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন কে, পঞ্চদশ লুই। ফ্রান্সের উচ্চ শ্রেণীর আপিল আদালতের নাম পালার্ম বা পার্লামেন্ট। দেখো এই যে এখানে আমি পালার্ম লিখেছি, ইংলিশে কিন্তু উচ্চারণ পার্লামেন্ট। এই পালার্ম বিভিন্ন কিছু বইয়ে পালার্ম বলছে, সেটা ইংলিশে কিন্তু কি আসছে, পার্লামেন্ট। তাহলে কি, এই আপিল আদালতের নাম পার্লামেন্ট। আমরা সাধারণত যে ভারতের যদি এই আদালতের যদি নাম জানি, যদি দেওয়ানি আদালত আছে, মানে তোমাদের যেটা জেলা সর্বনিম্ন আদালত, জেলা আদালত বলা হয়, তারপরে হাইকোর্ট বলা হয়, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, এই ধরনের বিভিন্ন ভাগে বিভক্তি করা রয়েছে। ঠিক সেই রকম তোমার ফ্রান্সের উচ্চ শ্রেণীর আপিল আদালতের নাম পালার্ম, যেখানে নিম্ন শ্রেণীর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যেত। দেখো তাহলে কি বোঝা যাচ্ছে এখানে,
যে নিম্ন শ্রেণীর আদালতে যদি রায় প্রদান যদি করে থাকতেন জাজ, সেই রায়ে যদি সন্তুষ্ট না হয় তাহলে কি সেটা আপিল আদালতে সেখানে আপিল করা যেত। বোঝা গেল? পঞ্চদশ লুই 1771 খ্রিস্টাব্দে পারাম আদালতের অবলুপ্তি ঘটান। তাহলে পঞ্চদশ লুই, এই যে আমি এখানে করেছি, বলেছি তোমাদের যে তিনি আইন প্রণেতা, বিচার বিভাগের প্রধান হয়েছিলেন, কিন্তু এই যে কার্যটা কার্যকরী করছে 1771 খ্রিস্টাব্দে। সেই 1771 খ্রিস্টাব্দে যে পূর্ব থেকে পরিচালিত বা পরিকল্পিত যে পালাম আদালত ছিল তার অবলুপ্তি ঘটান, সেটাকে তুলে দেন এবং আপিল আদালত এবং এক ধরনের আপিল আদালত গড়ে তুলতে সচেষ্ট হন। যে পঞ্চদশ লুই যে আপিল আদালত গঠন করেছিলেন তার সর্বেসর্বা কে হয়েছিলেন? পঞ্চদশ লুই। এবং তার মনোনীত যে কোনো ব্যক্তিকে জাজের আসনে বসাতেন এবং তিনি বিচার কার্য করতেন, এবং সেই জাজ বিচারক তিনি ওই পঞ্চদশ লুইয়ের কথা মতোই যে কোনো রায় ঘোষণা করতেন। ক্লিয়ার হলো বোঝাটা? স্টেটস জেনারেল ছিল ফ্রান্সের জনপ্রতিনিধিমূলক জাতীয় সভা। তাহলে কি স্টেটস জেনারেল হচ্ছে ফ্রান্সের জনপ্রতিনিধিমূলক জাতীয় সভা, অর্থাৎ জনপ্রতিনিধি কাদেরকে বলে এইটা জানতে হবে। যে কোনো একটা গোষ্ঠীর নেতা বা যে, হ্যাঁ সেটাই হচ্ছে জনপ্রতিনিধি। দেখো আমরা সাধারণত ফ্রান্সে তিনটা সম্প্রদায় জেনেছি, যাজক, অভিজাত এবং বুর্জোয়া সম্প্রদায় বা সাকুলেত সম্প্রদায়, এইগুলোকে বলা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। এই যে এখান থেকে জনপ্রতিনিধি, আর আমরা জনপ্রতিনিধি বলতে কোনটাকে বলি? যে আমরা ভোট প্রদান করি, ভোট প্রদানের মাধ্যমে যে জিতে বা যে এমএলএ হয় বা এমপি হয় তাদেরকে জনপ্রতিনিধি বলা হচ্ছে, কারণ তারা ভোটাধিকারের মাধ্যমে তারা মনোনীত হয়ে তারা কি হচ্ছে ওই নির্বাচনে জয়ী লাভ করছে। ঠিক সেই একই রকম কি যে জনপ্রতিনিধিমূলক জাতীয় সভা, সেটা কোনটা? স্টেটস জেনারেল। 1302 সালে ফিলিপ দ্য ফেয়ার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, এই 1302 সালে ফিলিপ দ্য ফেয়ার এর আমলে প্রথম অধিবেশন বসে। 1302 খ্রিস্টাব্দে ফিলিপ দ্য ফেয়ার, তার আমলে কি স্টেটস জেনারেলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 1614 খ্রিস্টাব্দে জাতীয় সভার শেষ অধিবেশন আহত হয়েছিল। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, যে ফিলিপ দ্য ফেয়ারের সময় প্রতি বছর ওই 1302 এর থেকে কি হতো, স্টেটস জেনারেলের অধিবেশন প্রতি বছর আহ্বান করা হতো। এই স্টেটস জেনারেলের অধিবেশন কেন আহ্বান করা হতো? যে বিভিন্ন রকমের সংকট, অর্থনৈতিক মোকাবিলা, শুধু এমনটা নয়, তোমার হচ্ছে ফ্রান্সের জাতি বা ফরাসি বাসীর যাতে উপকার হয় সেই জন্য কি হতো, যে এই অধিবেশন আহ্বান করা হতো। কিন্তু তোমার হচ্ছে 1614 খ্রিস্টাব্দের পর এই জাতীয় সভার কিন্তু আর আহ্বান করা হয়নি, এবং আহ্বান করা হয়নি দীর্ঘ 175 বছর। কিছু কিছু বই 174 বছর পাবে, কিন্তু সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। 175 বছর কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। এবং তারপর কিন্তু আমরা একটা কি জানি, সেই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল কার সময়ে? সেটা ষোড়শ লুইয়ের সময়ে। ষোড়শ লুইয়ের সময় স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল। তারপর কর ধার্য করার সম্পূর্ণ ক্ষমতা ছিল স্টেটস জেনারেলের হাতে। তাহলে কি স্টেটস জেনারেল কি করত? কর ধার্য করত। কর অর্থাৎ কোন জমি থেকে কত আয় আসবে, কোন সম্প্রদায় কোন ব্যক্তি কত কর দিবে জমির পরিমাণ অনুসারে, এবং কোনো হচ্ছে বছর যদি খরা, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কি হয়, করমুক্ত হবে, তার ভিত্তিতে স্টেটস জেনারেল কি করত? কর ধার্য করত। কিন্তু স্টেটস জেনারেলের অনুমতি ছাড়াও কর চাপাতে পারতেন। কে কর চাপাতে পারতেন? সেটা হচ্ছে ফ্রান্সের রাজা। ফ্রান্সের রাজা যদি কখনো যদি বহির্দেশীয় যুদ্ধে বা বহির্দেশীয় শত্রুর আক্রমণে বা কোনো কারণবশত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন কি হয়, অর্থনৈতিক সংকট দেখা দেয়, কোষাগার সেটা খালি হয়ে যাওয়ার মুখে, তখন সেখানে কি করছে, যে রাজা তিনি অতিরিক্ত কর ধার্য করতে পারতেন। সেটা কার হাতে সর্বোচ্চ ক্ষমতা ছিল? রাজার হাতে।
ফ্রান্সের রাষ্ট্র শাসনের কেন্দ্রে ছিলেন স্বয়ং রাজা। তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্র অর্থাৎ দেশ, তার হচ্ছে শাসনের কেন্দ্রে স্বয়ং রাজাই থাকবে। সর্বোচ্চ কাউন্সিলকে বলা হতো কাউন্সিল দা স্টেট। তাহলে কি সর্বোচ্চ কাউন্সিলকে বলা হতো হচ্ছে কাউন্সিল দা স্টেট। আর কাউন্সিল দাস ডিপেটস, আবার বলছি এটাকে উচ্চারণ কনসিলও বলা হয়, কিন্তু কাউন্সিল কাউন্সিল দাস ডিপেটস ছিল দ্বিতীয় কাউন্সিল। তাহলে আমরা কি যে কাউন্সিল দা স্টেট এটা হচ্ছে সর্বোচ্চ কাউন্সিল এবং তার নিম্ন সেটা হচ্ছে কাউন্সিল দাস ডিপেটস, DEPECHES ডিপেটস ছিল দ্বিতীয় কাউন্সিল। ঠিক আছে, তাহলে আমরা একটা কি জানি, যেমন লোকসভা বিধানসভা উচ্চকক্ষ নিম্নকক্ষ, ঠিক সেই রকম তোমার সর্বোচ্চ কাউন্সিল এবং দ্বিতীয় কাউন্সিল এটাও একই রকম ছিল। রাজ্যে সর্বোচ্চ সরকারি পদাধিকারী ছিল চ্যান্সেলর। তাহলে কি রাজ্যে সর্বোচ্চ সরকারি পদাধিকারী ছিল চ্যান্সেলর। তিনি ছিলেন বিচার বিভাগের প্রধান। বিচার বিভাগের প্রধান কে ছিলেন? চ্যান্সেলর। ফ্রান্সের প্রদেশগুলিকে দুটো ভাগে বিভক্ত ছিল। সীমান্তবর্তী প্রদেশগুলিকে বলা হতো পায়াস দা স্টেট। পায়াস দা স্টেট বানানটা বলে দিচ্ছি, PAYS ডি দিয়ে অ্যাপোস্ট্রফি এ দিয়ে স্টেট ESTAT। তাহলে পায়াস দা স্টেট। এবং দেশের অভ্যন্তরে মূল প্রদেশগুলিকে বলা হতো পায়াস দা ইলেকশন। পায়াস দা ইলেকশন, PAYS ডি ইলেকশন ELECTION। জনগণের দৃষ্টিতে ইন্টেন্ডেন্টরা ছিলেন স্বার্থান্বেষী নেগড়েবাগ। দেখো ইন্টেন্ডেন্ট কাদেরকে বলা হয়? ইন্টেন্ডেন্ট এরা কৃষকের কাছ থেকে বা ফরাসি জনগণের কাছ থেকে করটাকে নিয়ে আসতো। এই ইন্টেন্ডেন্টরা কি সেটা নিয়ে আসতো ঠিক কথায়, কিন্তু সেটা জোরপূর্বক হতে পারে, কেউ যদি স্বেচ্ছায় যদি কর প্রদান করে দেয় তার কাছ থেকে ভালো ব্যবহার করত। কিন্তু কিছু কিছু জমিদার তারা তাদের অর্থনৈতিক মানে কিছু কিছু জমিদারও বলতে পারো, কৃষক বলতে পারো, কোনো কোনো রকম কোনো পরিস্থিতি বশত তারা যদি অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতো তার কাছ থেকে ইন্টেন্ডেন্টরা খারাপ ব্যবহার করে করটা নিয়ে আসতো। সেই জন্য তাদেরকে বলা, সেই সমস্ত ব্যক্তিবর্গরা তারা বলছে অর্থলোলুপ নেকড়ে। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলে আশা করব। গোটা ফ্রান্স জুড়ে একই রকম আইন প্রচলিত ছিল না। ব্যাপারটা ভালো করে বুঝো। গোটা ফ্রান্স জুড়ে যখন ফরাসি বিপ্লব হয়েছিল একই রকম আইন প্রচলিত ছিল না। দক্ষিণ ফ্রান্সে প্রচলিত ছিল অভিজাত। দক্ষিণ ফ্রান্সে অভিজাত ও যাজক সম্প্রদায়ের ছিল নিজস্ব আইন। তাহলে কি দক্ষিণ ফ্রান্সে অভিজাত ও যাজক সম্প্রদায়ের নিজস্ব আইন ছিল। অনেকের মতে তখন ফ্রান্সে প্রায় 400 রকমের আইন প্রচলিত ছিল। দেখো দক্ষিণ ফ্রান্সের অভিজাত যাজক সম্প্রদায়ের আইন ছাড়াও ফ্রান্সের কিছু এলাকা ইতালীয় শাসন ছিল, কিছু এলাকা পোপের শাসন ছিল। এই পোপের শাসন কার্য থাকার ফলে কিছু কিছু আবার ঐতিহাসিকেরা বলেছে শুধু কেবলমাত্র এই সমস্ত আইন ছাড়াও 400 রকমের আইন প্রণেতা ছিল। দেখো আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে প্রায় 560, কিছু কিছু বই 550 এতগুলো দেশীয় রাজ্যতে বিভক্ত ছিল। সংখ্যাটা 1 নয় 2 নয়, প্রায় 550 কিংবা 560 দেশীয় রাজ্যে প্রচলিত ছিল। তাহলে 560টা যদি দেশীয় রাজ্যে প্রচলিত মানে বিভক্ত যদি থাকে তাহলে কি হবে, সেই দেশে বা সেখানে যে শাসন কার্য পরিচালনা করবে তারা গৃহীত আইন হবে। ঠিক সেই রকম গোটা ফ্রান্সে প্রায় 400 ধরনের কি শাসন কার্য প্রচলিত ছিল। 561 খ্রিস্টাব্দে পোয়েসির চুক্তি অনুযায়ী যাজকদের ইচ্ছা ব্যতি রেখে তাদের উপর কর ধার্য করা যেত না। খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা সর্বদাই জানি যাজকেরা কখনো রকমের হচ্ছে
কর ধার্য করতো না, কিন্তু সেটা কোন আইন দ্বারা? সেটা হচ্ছে পোয়েসির চুক্তি অনুযায়ী। পোয়েসির চুক্তি অনুযায়ী 1561 খ্রিস্টাব্দে যাজকদের ইচ্ছা ব্যতি রেখে তাদের উপর কর ধার্য করতে পারতেন না। অভিজাতরা দুটি কর প্রদান করত, কি কি? ক্যাপিটেশন আর ভেন্টিয়েমে ছিল আয়কর। এই দুটি হচ্ছে তারা অভিজাতরা প্রদান করত। বুর্জোয়ারা টেইলি বা তেইলি কর প্রদান করতো না। তাহলে বুর্জোয়ারা টেইলি বা তেইলি কর প্রদান করতেন না। পরোক্ষ করের মধ্যে প্রধান ছিল গ্যাবেলা বা লবণ কর। আর ট্রেডস, TRAITES, ট্রেডস, ট্রেডস বা শুল্ক এবং এডস বা তামাক, এই করগুলি পরোক্ষ করের মধ্যে প্রধান ছিল। জাতীয় আয়ের অর্ধেকই আসতো পরোক্ষ কর থেকে। তাহলে জাতীয় আয়ের বেশিরভাগটাই আসতো পরোক্ষ কর থেকে। পরোক্ষ কর আদায়ের দায়িত্বে ছিল এক শ্রেণীর কর্মচারী, যাদের বলা হতো ফার্মার্স জেনারেল। ফার্মার্স জেনারেল এরা ছিল আসলে ইজারাদার এবং বা কন্ট্রাক্টর। তাহলে তারা কি নামে পরিচিত ছিল? ইজারাদার বা কন্ট্রাক্টর। ফ্রান্স ছিল একটি ক্যাথলিক রাষ্ট্র। তাহলে ফ্রান্স ছিল একটি ক্যাথলিক রাষ্ট্র। আসা যাক পরের প্রশ্নে। দেখো, ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটি ভাগে বিভক্ত ছিল: যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ বুর্জোয়া, কৃষক ও সাকুলে। তাহলে কি, যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। দেখো, পড়ানোর মাঝে একটাই কথা বলছি যে এই ভিডিওটা একটু দীর্ঘ। তোমাদেরকে একটাই কথা বলার, যে ইতিহাস সম্পর্কিত নবম শ্রেণীর প্রথম অধ্যায়টা যদি ভাবো যে আমি খুঁটিয়ে ক্লিয়ার ভাবে জানবো, দীর্ঘ হলেও ভিডিওটা ভালোভাবে দেখো, ভালোভাবে বোঝো এবং শেষ পর্যন্ত দেখো। তাহলে দেখবে যে বই পড়ার থেকেও তোমাদের এই ভিডিওটা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এবং অনেক কিছু জিনিস জানতে পারছো। ঠিক আছে, আসা যাক পরের প্রশ্নতে। কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ এবং অ্যাবটরা ছিল উচ্চ সম্প্রদায়। তাহলে কি, আমরা তাহলে দেখছি যে যাজক, অভিজাত, সাকুলেদরা তিনটা সম্প্রদায়ে বিভক্ত ছিল। এই যে তৃতীয় সম্প্রদায়, যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়, এটা দেখেছি। এবারে যে জায়গাটা আসবো, উচ্চ সম্প্রদায়, মানে যাজকদেরই সেইটারই উচ্চ সম্প্রদায়, সেটা কারা ছিল? কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ। ঠিক আছে, পালার্মের বিচারপতিদের নিয়োগ করা হতো অভিজাত সম্প্রদায় থেকে। দেখো তাহলে পালার্ম কি? পালার্ম মানে একটা বিচার ব্যবস্থা বা কোর্ট, তোমাদেরকে আগে বলেছি। তাহলে সেখানে বিচারপতি নিয়োগ করা হতো কোথা থেকে? অভিজাত সম্প্রদায় থেকে। বুর্জোয়া কথাটির আক্ষরিক অর্থ মধ্যবিত্ত শ্রেণী ও নাগরিক। রাস্তাঘাট নির্মাণ, তাদের বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদানের জন্য করভি প্রদান করা হতো তৃতীয় সম্প্রদায় বা কৃষক সম্প্রদায়কে। দেখো, তোমরা অবশ্যই জানো যে করভিটা হচ্ছে বিনা পারিশ্রমিক কর। তাই এটা কারা দিত? তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা। তাই করভির এটা দিতেই হতো। কিসের জন্য দিতে হতো? রাস্তাঘাট নির্মাণ বা যে কোনো সরকারি বা জনকল্যাণমূলক কাজ, সেই কাজগুলোতে করভি করটা প্রদান করতে হতো তৃতীয় সম্প্রদায়কে। ধনী গৃহস্থ কৃষককে বলা হতো লেবরার। তাহলে কি, ধনী গৃহস্থ কৃষককে। দেখো, এই কথাটা কেন বলা হয়েছে? আমরা একটা জিনিস জানি যে তিনটা সম্প্রদায়, ভালো করে বোঝার চেষ্টা করো। যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়েরই আবার একটা গোষ্ঠী ছিল যারা ধরো শিক্ষক, যারা বিচারপতি মানে বিচারকারে ছিল, তারা তৃতীয় সম্প্রদায়েরই অন্তর্গত ছিল। এই তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা, তারা কি, যে যাদের যদি অর্থ প্রচুর পরিমাণে চলে আসতো, তারা কি রাজাকে সেই অর্থ প্রদান করে অভিজাত সম্প্রদায়ে পরিণত হতে পারত। ঠিক আছে, এই যে অভিজাত সম্প্রদায়ে পরিবর্তন হচ্ছে, এই সম্প্রদায়ের আরেকটা নামে অভিহিত করা হতো, সেটা হচ্ছে পোশাকি অভিজাত। এরা বংশজাত অভিজাত নয়। অভিজাত দুটো সম্প্রদায় বিভক্ত ছিল, একটা হচ্ছে বংশজাত অভিজাত আর একটা হচ্ছে পোশাকি অভিজাত। যারা তৃতীয় সম্প্রদায় থেকে উত্তীর্ণ হয়ে তারা অভিজাততে পরিণত হতো, তাদেরকে পোশাকি অভিজাত হিসেবে আমরা জানি। তাহলে এখানে কি বলছি? ধনী গৃহস্থ কৃষককে বলা হতো লেবরার। এদের
দেখা মিলত দক্ষিণ ফ্রান্সে। লেফেভর এদের গ্রাম্য বুর্জোয়া বলেছেন। তাহলে এদেরকে কোথায় দেখা মিলত? দক্ষিণ ফ্রান্সে। আর লেফেভর এদেরকে গ্রাম্য বুর্জোয়া বলেছেন। যাদের জমি জমা ছিল না তাদের বলা হতো মোতায়ের। তাহলে কি, জমি জমা যাদের ছিল না তাদেরকে মোতায়ের বলা হতো। এরা অপরের জমি চাষ করত এবং জমির মালিক এর সাথে উৎপন্ন ফসলের আদা-আদি। দেখো আমাদের বর্তমান পরিস্থিতিতেও কিছু গ্রাম্য সম্প্রদায়ে কিছু কৃষক আছে যাদের নিজের জমি জমা থাকেনি, অপরের জমিতে চাষ করে। কিন্তু চাষ করা সত্ত্বেও তারা কি, যে ফসল সেটা কি করা হতো, যে অর্ধেকটা দিতে হয় বা ফসলের পরিবর্তে কোনো কোনো কৃষককে আবার অর্থ দিতে হয়। মানে ফসলের যেই সমপরিমাণ ফসলটা দিতে হয় তার যে সমমূল্য সেই অর্থটা প্রদান করতে হয়, তবে তারা চাষবাস করতে পারত। ঠিক একই সিস্টেম সেখানেও ছিল। ফ্রান্সে ভূমিহীন কৃষকরা হচ্ছে জার্নালিয়াস। আবার বলছি, ফ্রান্সে ভূমিহীন কৃষকরা জার্নালিয়াস আর ব্রাসিয়াস আর মানো ইউভোরিয়াস প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত ছিল। দেখো লেখাটা ছোট ছোট, আমি আরেকবারটি বলে দিচ্ছি। জার্নালিয়াস, JOURNALIERS, এটা হচ্ছে জার্নালিয়াস। আর ব্রাসিয়াস, BRASSIERS, ব্রাসিয়াস। আর মনো ইউভোরিয়াস, MANOCURIERS, তাহলে কি, মনো ইউভোরিয়াস এই নামে পরিচিত ছিল। কৃষকদের সর্বনিম্ন স্তরে ছিল ভূমিদাস কৃষক বা সাত। শহরের মেহনতি মানুষ ছিল সাকুলেত নামে পরিচিত ছিল। সাকুলেত কথাটির আবিধানিক অর্থ হলো যারা অন্তর্বাস বা বিচেস পড়ে না। কিন্তু কিছু বইয়ে পাওয়া যায় যারা মজা করে না, তাদেরকে কি বলা হতো? তৃতীয় সম্প্রদায় বা সাকুলেত সম্প্রদায়ের মানুষ। ফ্রান্সে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। তাহলে ফ্রান্সে অর্থনীতির মূল ব্যবস্থা কি ছিল? সেটা হচ্ছে কৃষি। ইংল্যান্ডে জেথরো টুল কৃষির উন্নতির জন্য নতুন বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করেছিলেন। দেখো আমাদের যেমন বিজ্ঞানসম্মত যেমন কৃষি ব্যবস্থা, মানে কৃষি বিপ্লব, বিপ্লবের জন্য কাকে বলা হয়? কৃষি বিপ্লবের জন্য আমরা যেমন এস স্বামীনাথনকে জানি, ঠিক সেই রকম ফ্রান্সেও বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ কে করেছিলেন? জেথরো টুল। ফ্রান্সের সবচেয়ে প্রাচীন বন্দর ছিল বোর্দো। তাহলে ফ্রান্সের সবচেয়ে প্রাচীন বন্দরের নাম কি ছিল? বোর্দো। আর আমরা যদি ভারতের প্রাচীন বন্দরের কথা যদি বলি, সব থেকে প্রাচীন বন্দর সেটা যেমন লোথালের নাম পায়, ঠিক সেই রকম ফ্রান্সের প্রাচীনতম বন্দরের নাম বোর্দো। আর মার্কেন্টাইন মতবাদ, যার মূল কথা হলো আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ, নেভিগেশন আইন, ঔপনিবেশিকতা, রাষ্ট্রীয় কারখানা স্থাপন ও একচেটিয়া অধিকার প্রদান এবং জনগণের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ। তাহলে মার্কেন্টাইন মতবাদটা আরেকবারটি বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। যার মূল কথা হলো আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ, নেভিগেশন আইন, ঔপনিবেশিকতা, রাষ্ট্রীয় কারখানা স্থাপন ও একচেটিয়া অধিকার প্রদান এবং জনগণের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ। তাহলে কি, যে একটা দেশ বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসবে যে কোনো জিনিস, তার উপরে কঠোর নিয়ন্ত্রণ করতে চাইছে। তার মানে কি, যে দেশীয় যে ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে, যে মানুষ রয়েছে, তাদের সুযোগ সুবিধাটা দেওয়া, সেটাকে এবং সেটাকে কার্যকরী করা। যেমন ফ্রান্সের বাসি, যদি তাদের জন্য যদি সেই যে ফ্রান্সের গোষ্ঠীদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে কি হবে? বাইরে থেকে ব্যবসা বাণিজ্য, যেমন ইংল্যান্ড এবং তোমার জার্মান এবং বিভিন্ন ইউরোপীয় দেশ রয়েছে, রাশিয়া, তারা কি করবে? জার্মানের উপর, ফ্রান্সের উপর তোমার হচ্ছে একচেটিয়া ব্যবসা বাণিজ্য আধিপত্য স্থাপন করবে। কিন্তু এই মার্কেন্টাইন মতবাদ সেই তাদের প্রতিরোধ করতে চেয়েছিল এবং ফ্রান্সের ব্যবসা বাণিজ্যের জন্য তাদের উপর মুক্ত করতে চেয়েছিল। ঠিক আছে। ফ্রান্সের দুটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ,
সেটা 1740 থেকে 48 এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 63। এই দুটি যুদ্ধই ছিল পঞ্চদশ লুইয়ের আমলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এই দুটি যুদ্ধই ছিল পঞ্চদশ লুইয়ের আমলে। পরের প্রশ্নে আসি যে ষোড়শ লুই এর স্ত্রী মেরি আন্তোয়ানেট ছিলেন আভিজাত্য ও বিলাসের প্রতীক। তাহলে কি ষোড়শ লুইয়ের স্ত্রীর নাম মেরি আন্তোয়ানেট, তিনি ছিলেন আভিজাত্য ও বিলাসের প্রতীক। ষোড়শ লুইয়ের মন্ত্রীগণ হলেন তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়ে। তাহলে তারপরের প্রশ্ন, রুশো প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থককে রুশো। আর ফরাসি বিপ্লবের জন্য কাকে বলা হয়? এই রুশোকেই বলা হয়। ফিজিওক্র্যাট অর্থনীতির উদ্গাতা কুয়েসনে। আমরা জানি কি যে ফিজিওক্র্যাট একটা কি গোষ্ঠী, যে গোষ্ঠীটা হচ্ছে মুক্ত ব্যবসা বাণিজ্য, যে সকল দেশ আসবে ব্যবসা বাণিজ্য করবে এবং নিজের ফ্রান্সবাসীও তারাও অপর প্রত্যেকটা দেশে ব্যবসা বাণিজ্য করতে যাবে, তার ফলে কি লভ্যাংশটা প্রত্যেকের হবে। এইটা হচ্ছে ফিজিওক্র্যাটস হচ্ছে গোষ্ঠী। এই ফিজিওক্র্যাটস হচ্ছে অর্থনীতির উদ্গাতাকে, তিনি হলেন কুয়েসনে। ইংল্যান্ডে ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথ তিনি কি ছিলেন? ইংল্যান্ডে ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা। ফিজিওক্র্যাট কথাটির উদ্ভব করেন নেমুর। দেখো একটা কত জিনিস আমরা জানতে পারছি। ফিজিওক্র্যাটস কথাটি উদ্ভব করেন নেমুর এবং গুর্নে উদ্ভাবন করেন লেসে ফেয়ার কথাটি। তাহলে ভালো করে বোঝো, ফিজিওক্র্যাট কথাটি উদ্ভব করেন নেমুর এবং গুর্নে উদ্ভাবন করেন আর লেসে ফেয়ার কথাটি। তাহলে কি বুঝতে পারছো? তাহলে ফিজিওক্র্যাটস কথাটি উদ্ভব করছেন নেমুর, ইনি উদ্ভব করছেন, এবং গুর্নে উদ্ভব করেন এই লেসে ফেয়ার কথাটি। এই লেসে ফেয়ার কথাটি হচ্ছে গুর্নে উদ্ভব করেন। লেসে ফেয়ার কথাটি হলো মুক্ত বাণিজ্য নীতির অংশ বিশেষ। তাহলে আমরা যেমন ফিজিওক্র্যাটস যেটাকে জানি, ঠিক সেই রকম লেসে ফেয়ার এটা মুক্ত বাণিজ্যেরই অংশ বিশেষ। আভ্যন্তরীণ শুল্ক নীতির কঠোর সমালোচনা করে তারা খোলা বাজারে নীতির সুপারিশ করে। তাদের এই চিন্তাধারাকে উদার অর্থনৈতিক মতবাদ বলা হয়। এদের অবাধ নীতির অপর নাম হলো লেসে ফেয়ার। তারপর প্রশ্ন, ষোড়শ লুই ক্যালনকে পদচ্যুত করেন 8ই এপ্রিল। ক্যালনের পরিবর্তে সিংহাসনে কে বসেন? ব্রিয়ে। স্টেটস জেনারেলের অধিবেশন বসে 5ই মে। তারপরে প্রশ্ন, তাহলে কি স্টেটস জেনারেলের অধিবেশনটা কত খ্রিস্টাব্দে বসে? 5ই মে। তারিখটা সাথে মানে সালটার সাথে সাথে তোমরা তারিখটাও মনে রাখার চেষ্টা করবে। আর স্টেটস জেনারেলের অধিবেশন স্থগিত হয় 20শে জুন এবং 20শে জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়। ভালো করে বোঝো যে স্টেটস জেনারেলের অধিবেশন সেটা মানে স্থগিত হয়ে যাচ্ছে। সেটা স্থগিত হয়ে যাচ্ছে কত তারিখে? সেটা হচ্ছে 20শে জুন। এবং 20শে জুন তারিখটাকে আরেকটা জিনিস হিসাবে মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। 23শে জুন তারিখ রাজকীয় অধিবেশন আহ্বান করে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত কার্যকলাপ বেআইনি ভাবে ঘোষণা করেন। সেটা কে ঘোষণা করছেন? ষোড়শ লুই। স্টেটস জেনারেলের দুটি ভাগে বিভক্ত হয়। সবার পক্ষে 830 জন সদস্য ছিলেন, বিপক্ষে 371 জন প্রতিনিধি ছিলেন। রাজা খবর পান যে যদি তিনি তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে না নেন, তাহলে 30 থেকে 40 হাজার মানুষের এক বিশাল জনতা রাজপ্রাসাদ আক্রমণ করবে। 27শে মে জুন রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নিতে বাধ্য হলে জাতীয় সভা গঠনের কাজ সম্পূর্ণ হলো। রাজা নির্দেশানুসারে তিনটি সম্প্রদায় একত্রে মিলিত হলো 30শে জুন। মানে যে বলছে এটাকে দেখো, একত্রে মিলিত হলো 30শে জুন। তৃতীয় সম্প্রদায় জয় হলো জুলাই মাসের 9 তারিখ জাতীয় সভার সংবিধান সভায় পর্যবেসিত হলো। তাহলে কি যে তিনটি সম্প্রদায় একত্রে মিলিত হলো 30শে জুন, তৃতীয় সম্প্রদায় জয় হলো জুলাই মাসের 9 তারিখ জাতীয় সভার সংবিধান সভায় পর্যবেসিত হলো। 9 তারিখে জাতীয় সভার সেটা সংবিধান সভায় পর্যবেসিত হলো। দেখো, যে রক্ষক তারাই ভক্ষক। কেন কথাটা বললাম? সর্বদাই ষোড়শ লুই কাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন? শুধু কেবলমাত্র ষোড়শ লুই নয়,
চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই এই তিনটে রাজাই যাজক এবং অভিজাত গোষ্ঠীকে সর্বদাই বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিভাবে? যে সমস্ত কর থেকে মুকুব করেছিলেন এবং যাজকদেরকে ক্ষমতায় সর্বদাই রাখা, তারা সমস্ত যাতে সুযোগ সুবিধাগুলো পায়। অভিজাত সম্প্রদায়কে কিছু কিছু সুযোগ থেকে বঞ্চিত করলেও প্রায় একই রকম সুযোগ সুবিধা অভিজাত সম্প্রদায়েরও ছিল। কিন্তু এই যাজক ও অভিজাত দুটো সম্প্রদায় মিলিত হয়ে ষোড়শ লুইকে উচ্ছেদ করার হচ্ছে তারা মানে সব থেকে কুকীর্তি বলা হয় তাতে কাজ চালিয়েছিলেন, বা ছলনা যেটাকে বলা হয়, ছলনাতে কাজ চালিয়েছিলেন, সেটাকে যাজক এবং অভিজাত সম্প্রদায়। তার পরিপ্রেক্ষিতে কি হয়, ষোড়শ লুই এর উৎখাত হয় 1789 খ্রিস্টাব্দে 11ই জুন। আবার বলছি 1789 খ্রিস্টাব্দের 11ই জুলাই রাজা নেকারকে পদচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করা হয়। 14ই জুলাই হিংসাশ্রয়ী জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল। বাস্তিল দুর্গে আক্রমণের সংখ্যা ছিল 7 জন। তাহলে কি বাস্তিল দুর্গে তোমার যারা হচ্ছে কয়েদি হিসাবে ছিল বা বন্দী ছিল সেটা কজন? 7 জন। তবে বাস্তিল দুর্গ আক্রমণের উদ্দেশ্য ছিল বাস্তিল দুর্গ থেকে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ সেগুলো সংগ্রহ করা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে বাস্তিল দুর্গতে আক্রমণ করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে গুলি, বন্দুক এইগুলোকে সংগ্রহ করা। সেখানে বাস্তিল দুর্গটাকে ভেঙে দিয়ে যে বিরাট একটা যে সুনাম অর্জন করবে এরকমটা কিছু নয়। আর বাস্তিল দুর্গে কজন ছিল? তোমার হচ্ছে 7 জন। আর একটা জিনিস যে বলছি সেটা হচ্ছে ভলতেয়ার। তোমরা যে নামটা জানো, এই ভলতেয়ার ইনিও ছিলেন বাস্তিল দুর্গে কয়েদিদের মধ্যে একজন, এবং তিনি যখন বন্দি থেকে বেরিয়ে এসেছিলেন বা মুক্ত হয়ে বেরিয়ে এসেছিলেন, সেই নরকীয় যন্ত্রণার কথাটার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, যে কিভাবে তাদেরকে অত্যাচার করা হতো, যে যেখানে সূর্যের আলো বা চাঁদের আলো কোনোভাবেই পৌঁছাতো না, বা যেখানে আলো বাতাস কোনোভাবেই পৌঁছাতো না, এবং খাবার দাবার তোমার সারাদিনে একবার, রাত্রেও একবার। কি খাওয়া দাওয়া দেওয়া তো একটি কিংবা দুটি পোড়া বা ঝলসানো রুটি, এবং জলের কোনো মানে ছিল না বললেই চলে, ঠিক আছে। এবং তাদের উপর যে নরকীয় যন্ত্রণা বা অত্যাচার করা হতো সেই ব্যাখ্যাটা তিনি ভলতেয়ার দিয়েছিলেন, এবং ভবিষ্যতে পরে তার গ্রন্থে তিনি সেটা ব্যাখ্যা করেছিলেন। 1789 খ্রিস্টাব্দে জুন মাসে টেনিস খেলার মাঠে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নতুন সংবিধান রচনার জন্য প্রতিজ্ঞা ও শপথ করেছিলেন। ঠিক আছে, আমার একটাই কথা বলা, যে অনেক শর্ট প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে আমার লেখাগুলো একটু ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ পার্ট পার্ট করে যদি ভিডিও করা হয় তাহলে কি হয়, প্রত্যেকেরই অসুবিধা হবে। সেই জন্য আমি মুখে বলেছি, মুখে হেডফোন দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করো, এবং প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমরা খাতায় তোলার চেষ্টা করো, কারণ ভিডিওটা করছো স্টপ করে তোমরা হচ্ছে খাতায় তোলার চেষ্টা করো। অনেক কিছু জিনিস তোমরা জানতে পারলে এবং ভবিষ্যতে আরো জানতে পারবে, এবং আরো কিছু জিনিস যেগুলো সহজ, তোমার যে প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই জানো সেই ধরনের কিছু প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করব, যেটা থেকে তোমরা উপকৃত হবে। ঠিক আছে, সকলকে একটাই কথা আবেদন, যে তোমরা ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা অনেক কিছু জিনিস তোমরা জানতে পারলে এই ভিডিওটা থেকে।